কি হাত জোর করে বললাম, একটা মেয়ের ইজ্জত ক্ষতিগ্রস্ত হয়েছে, তার বাবা নির্মমভাবে নিহত হয়েছে। আমি হাত জুড়ে আপনাদেরকে অনুরোধ করি, আপনারা সামনের রাস্তায় যান। আমি এখানে আপনাদের সাথে কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না। আর এই পরিবারের ইজ্জতে আরেকটা পালক সেখানে যোগ হোক, এটা আমি চাইব না। ইজ্জতের পালক আপনার মেহরবানি করে আমাকে সাহায্য করে। আমি ধন্যবাদ জানাই। আর বেশি বলতে হয় না, তারা সবাই চলে গেছে। আমি ঘরের ভিতরে যখন ঢুকি, দুইজন সঙ্গীকে সাথে নিয়ে ঢুকছি, বাকিদেরকে আমি এলাও করি নাই। আমি বলেছি প্রত্যেকটা মানুষের ইজ্জতের বিষয় আছে, আমি তাদেরকে মানুষের মুখোমুখি করতে চাই না। আমিও যদি উপস্থিত না হয়ে কাজটা করতে পারতাম, সেটি আমার কাছে সম্মানের অর্থ ভালো লাগতো, কিন্তু এটা সম্ভব না। আমাকে তাদের অবস্থাটা অ্যাসেস করার জন্য যেতে হবে। একটা পর্যায়ে মাত্র একজন সঙ্গী রেখে আমি দ্বিতীয়জনকে বলছি আপনিও চলে যান। তাদের কথাবার্তা শুনলাম, দেখলাম, শেষ করলাম, প্রত্যেকটা রুমে ঢুকলাম, তাদের অনুমতি নিয়ে একটা একটা করে। তারপরে আমার করণীয়টা আমি ঠিক করলাম ওখানে দাঁড়িয়ে, যে আমার কি করণীয়, আমার প্রিয় সংগঠনের কি করণীয়। তো মহিলা বিলাপ করতেছিলেন, যিনি বিধবা হয়েছে, নির্যাতিত মেয়েটির মা। তিনি তার মেয়েটিকে আমার সামনে আনতে চাইলেন। আমি বললাম প্লিজ তাকে আমার সামনে আনবেন না, এটি তার বড় মেয়ে। আর একটা মেয়ের বয়স 3.5 বছর, আর একটা কুলের শিশু 2.5 মাস। যিনি মারা গেছেন তার বৃদ্ধ মা আছে, মা কাঁদতেছেন একদিকে, বিধবা তিনি চিন্তা করছেন। আসলে তো তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। তারপরে ছোট বাচ্চাকে নিয়ে বললাম যে এটা আমার দিয়ে দেন, তার বাবা তো নাই, এদের পাল দেখে। মহিলা বললেন আপনি নিয়ে গেলে খুশি হব। 2.5 বছর বাচ্চা, আমি কিভাবে এই বাচ্চা বাকি দুইটাকে কিভাবে পাল? আমি খুলে নিয়ে বললাম বাচ্চা আমি নিলাম, আবার আপনার কাছে আমি আমানত রেখে গেলাম। আমাদের পক্ষ থেকে এই বাচ্চাকে আপনি লালন পোষণ করবেন। এই বাচ্চা আপনার বাকি 2 বাচ্চা, এটা যেহেতু সর্বকনিষ্ঠ, সে যতটুকু লেখাপড়া করতে চায়, পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত, তার বিবাহ হওয়া পর্যন্ত আপনার পরিবারের দায়িত্ব আমরা নিলাম। শুধু দোয়া করবেন আমরা যেন এই সিদ্ধান্ত বাস্তবায়নে কখনো কমতি না করি। আমি তাদের মাসিক আয় কি ছিল সর্বসাকুল্যে এটাও জানার চেষ্টা করেছি। একটা পরিমাণ অর্থ দিয়ে বলেছি এটি 3 মাসের, এটা আপনার হাতে রাখেন। 3 মাস পরে প্রতি মাসের 1ম তারিখ আপনাদেরকে আমাদের লোকেরা পৌঁছে যাবে, এবং আমাদের দায়িত্ব আমরা পালন করব। এরকম কয়টা পরিবারের দায়িত্ব আমরা নিতে পারবো, আর কয়টা পরিবারের খোঁজখবর আমরা জানি? আমরা তো ওই সংস্কৃতির বিকাশ নয়, বিনাশ চাই। কয়টা মন্দির, কয়টা মঠ, কয়টা চার্চ আমরা পাহারা দিতে পারবো, এবং কতদিন পারবো? আমরা এই সংস্কৃতিটা মাটির নিচে চলে যাক শিখতে চাই। এই দেশে আমি জন্মগ্রহণ করার কারণে, আমি একজন মুসলমান হওয়ার কারণে যদি আমার মসজিদ পাহারা দেওয়া না লাগে, তাহলে কেন মঠ, চার্চ এবং মন্দির পাহারা দেওয়া লাগবে? আমরা এই সংস্কৃতি দেখতেই চাই। হ্যাঁ, আমরা সরকারে নই, কিন্তু আমরা তো একটা দায়িত্বশীল সংগঠন। সরকারে না গিয়ে আমাদের পক্ষে যতটুকু সম্ভব তার সর্বোচ্চটা আমরা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আর যদি জনগণের ভালোবাসা, সমর্থনে, আস্থায় কোনোদিন এই সংগঠন যায়, তাহলে এটি হবে আমাদের রাষ্ট্রীয় পবিত্র দায়িত্ব। চেষ্টা করি যা বুঝি সেটা বলা, যেটা বুঝি না এটা বলিও না, আর যা বলি চেষ্টা করি এটা করার, যা পারবো না এটা বলতে চাই না। এখানে সঙ্গত অনেকগুলা দাবি সন্তোষদা বলেছেন, আর অনেকেই বলেছেন, আমি তাদেরকে রেসপেক্ট করি। কিন্তু এখানে দাঁড়িয়ে আমি সব দাবি না দেখে, না বুঝে, না স্টাডি করে আজকে যদি বলি যে সবগুলাতে হ্যাঁ, তাহলে আমার মিথ্যাবাদী হওয়ার আশঙ্কা আছে।
এগুলো পরখ করে দেখে দেশ রাষ্ট্র আপনাদের সকলের আমাদের সকলের বিষয়গুলো সামনে রেখে যেগুলা সঙ্গত এগুলা বলি আর না বলি যখনই সুযোগ পাবো কি সরকারি আর কি বিরোধী দল এটা আমার কাছে ইম্যাটেরিয়াল। যেখানে আমাদের সামর্থ্য থাকবে সেখানে আমাদের চেষ্টা করা করতে আমরা করব। তবে হ্যাঁ, সরকারে গেলে তখন প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে এটা নিশ্চিত করার সুযোগ হয়, আর না গেলে এটা কল্যাণধর্মী কিছু কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিছু প্রতিবাদ কিছু বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু নির্মূলের কাজটা, অসৎ কর্ম অপকর্ম নির্মূলের কাজটা সরকার ছাড়া চাইলেও সমাজের নির্দিষ্ট কোনো অংশ করতে পারবে না, এটা ইম্পসিবল। আজকে আপনাদের কাছে আমরা ভোট চাইতে আসি। ভোট আপনার বিবেকের প্রতিধ্বনি। আপনি কারে দিবেন না দিবেন ভিজিট করে ফিরছিলাম, রাস্তায় হঠাৎ করে কোনো মেইন স্ট্রিম মিডিয়া নাই, এই খবরটা মেইন স্ট্রিম মিডিয়া আসলোই না, যেন এরা মানুষই না। সোশ্যাল মিডিয়া দেখলাম, আবার সোশ্যাল মিডিয়াকে সবসময় বিশ্বাসও করা যায় না। আমি বলি যে ফেসবুক কখনো ফেসবুক ঠিক আছে, আবার কখনো ফেক বুক হয়ে যায়, মিথ্যা সংবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এরকম বহু খবর চলে আসে, এমনকি সুপার এডিট করে মানুষকে একেবারে জবাই করে দেওয়া হয়, সেটাও আসে। তো দেখলাম যে এরকম একটা ঘটনা বরগুনায় ঘটেছে। ৫ম শ্রেণীর একজন ছাত্রী, তার উপরে অত্যাচার করা হয়েছে। বাবা তার প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছে, থানায় মামলা করেছে। ঘটনাটা একই গ্রামের ভিতরে। যারা তার ক্ষতি করেছে তারা খুব দাপটশালী, সচ্ছল, আর ইনি মুরগি যে বিক্রি করে এইরকম একটা দোকানের কর্মচারী, ওই মেয়েটার বাবা। কেন তিনি মামলা করলেন? এই অপরাধে তাকে খুন করেছে। মাগুরাটা আমরা সবাই জানি, এটা নিয়ে অনেক হইচই হয়েছে, কিন্তু এটা নিয়ে কোনো শব্দ নেই। আমি আমার সংশ্লিষ্ট এলাকার লোকদেরকে জিজ্ঞেস করলাম, এরকম কিছু আপনারা জানেন কি? তারা বললেন যে আমরা শুনেছি। আমি বললাম গো এট ওয়ান্স, আমাকে খবর জানান কি হয়েছে সেখানে। তারা গেলেন, একটা করুণ অবস্থা বর্ণনা। আমি তাদেরকেও কিছু জাকুনি দিলাম, বকুনি দিলাম, যে আমি এখানে 1.5 মাইল দূর থেকে জানতে পারলাম, আপনারা 1.5 মাইল দূর থেকে জানলেন না কেন? এটা তো আপনাদের নৈতিক দায়িত্ব ছিল। আবার আমি পরের দিন ওই দিকে রওনা দিলাম, আমার কিছু কাজ ছিল, সেটা স্থগিত রেখে আমি দিলাম। আমি যাওয়ার আগে সাংবাদিক বন্ধুরা তারা বাড়ির উঠান নিজেদের দখলে নিয়ে নিয়েছে।